থামছে না ককরোচ পার্টির বিক্ষোভ, আজও নয়াদিল্লিতে অবস্থান। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ মোদির। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন রাহুল। টানা 10ম রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত সহ 3 দেশে পাল্টা আক্রমণ তেহরানের। মার্কিন সেনা হতাহত হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। হামাসের নেতৃত্বে বড় পরিবর্তন, নতুন প্রধান খলিল আল হায়া। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 5, আহত 22। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, ওডেসা বন্দরের কাছে জাহাজে রুশ আক্রমণে নিহত 10। জবাবে মস্কো ও আশপাশের এলাকায় কিয়েভের 4 শতাধিক ড্রোনের আঘাত। এবং কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। অটোয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। বাণিজ্য বিরোধ সমাধানে ওয়াশিংটনকে প্রস্তাব মার্ক কার্নির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। ভারতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের পরদিন আবারও যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে বলেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বলিউড সহ বিভিন্ন অঙ্গনের তারকারা। বিক্ষোভের মুখে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। মঙ্গলবার সকাল থেকে আবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবার নতুন করে প্রস্তুত করা হয়। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় গোটা এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের তীব্র সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। পুলিশি পদক্ষেপ নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আলোচনার দাবি তুলেছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন রাহুল। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নের সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও তাদের। বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া ও স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচু। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। আন্দোলনে কার্যত বিজেপি সরকার যে খানিকটা বেকায়দায় পড়েছে এবং অস্বস্তিতে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে আন্দোলন কর্মী যে টানা 23 দিন ধরে যে এই আন্দোলনে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে যে আন্দোলনটি দানাপাকি তৈরি করেছিল সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি, সেই আন্দোলনকারীরা কালকে যখন খুবই সন্তর্পণে, নীরবে এবং গণতান্ত্রিকভাবে সংসদ অভিমুখে যাত্রা শুরু করেছিলেন, তখনই পুলিশের অতি সক্রিয়তা সেটি কিন্তু দিল্লির প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারকে খানিকটা কিন্তু অস্বস্তিতে ফেলেছে। এবং আপনি জানেন যে সে কারণেই এই যে চলমান বিতর্ক নিয়ে প্রথম আজকে এনডিএর একটি সংসদীয় কমিটির বৈঠক, সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন এবং সুনির্দিষ্টভাবে সেই বক্তব্যকে কোট করে আজকে কিন্তু গণমাধ্যমকে কিরণ রিজিজু যে কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য কোট করে বলেন যে এটি একটি যে সংকট, সেই সংকটটি জাতীয় স্তরের এবং সবার সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে। এবং একই সঙ্গে যারা এই ঘটনাকে উস্কানি দিচ্ছেন, তিনি এই আন্দোলনকারীদের পেছনে উস্কানিদাতা রয়েছেন বলে মনে করেন এবং তাদেরকেও সতর্ক করে দিয়েছেন। এবার আসি দ্বিতীয় বিষয়টি। আপনি জানেন যে সোনম ওয়াংচু লাদাখ আন্দোলন কর্মী, পরিবেশ আন্দোলন কর্মী এবং ম্যাগসাইসাস পুরস্কার সহ উনি আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে
কিন্তু পুরস্কৃত সেই সোনাম ওয়াংচুক তাকে কিন্তু জোর করে 18 তারিখে তুলে নেওয়া হয়েছিল এবং সাওয়াজ্জার হাসপাতালে তাকে রাখা হয়েছিল। তার স্ত্রীর আবেদনের ভিত্তিতে আজকে দিল্লি হাইকোর্ট পরিষ্কার বলেছে যে না, সেখানে রাখা যাবে না। তাকে কিন্তু বেদান্ত হাসপাতাল, এটি ওয়াংচুক পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, সেখানে স্থানান্তরিত করা হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয় সরকার করছে। এবং অন্যদিকে আপনি জানেন যে গতকাল এই আন্দোলনের পরও সাধারণ শিক্ষার্থীরা এবং ককরোচ জনতা পার্টির ব্যানারে যে আন্দোলন, সেটি কিন্তু আজকে সকাল থেকে আবার একই রকমভাবে শুরু হয়েছে। যদিও পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে সেখানে, আপনি জানেন যে সেখানে সংসদ অভিমুখে 163 ধারা, যেটি আগেকার 144 ধারা, সেটি এখনও বলবৎ রয়েছে। গতকাল এই আন্দোলনকারীর যারা আন্দোলন, তাদের যে তাঁবু, সেই তাঁবু খুলে ফেলা হয়। আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কিন্তু হাজার হাজার এই আন্দোলনকারীরা সমবেত হয়েছে। তাদের 3টে দাবি। তারা মূলত বলছে যে এই নিট পরীক্ষার কেলেঙ্কারির একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে, দৃশ্যমান তদন্ত করতে হবে এবং অবশ্যই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শুধু জানিয়ে রাখি, এর সঙ্গে যুক্ত হয়েছে, আপনি জানেন যে মার্কিনীদের সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কিন্তু পাঞ্জাবের একদল কৃষক তারা ফুঁসে উঠেছেন। তারা কিন্তু দিল্লি অভিমুখে আজকে সকালে যাত্রা করেছেন। তাদেরকে কিন্তু পাঞ্জাব এবং দিল্লির সীমান্ত শম্ভু সীমান্তে আটকে দেওয়া যায়, সেখানেও কিন্তু ধস্তাধস্তির পরিবেশ তৈরি হতো। সব মিলিয়ে দিল্লির এই এখন পরিবেশ আন্দোলনের থমথমে, সেদিকে কিন্তু ভারতের সামগ্রিক 140 কোটি মানুষের নজর রয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের যন্তর মন্তরের যে আন্দোলন, সেই আন্দোলন সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম ভারতের কলকাতায়। টানা 10ম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ অব্যাহত রেখেছে তেহরান। এরই মধ্যে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত হলে তার জবাব বহুগুণ শক্তি দিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে রয়েছে এবং এর বাস্তবতা মেনেই এগোতে হবে। যুদ্ধের উত্তাপের মধ্যেও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলছে দুই পক্ষ। টানা 10ম রাতেও ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরাজ, খোমেইন ও কেরমানে নতুন হামলার খবর দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তাবরিজে এক ইরানি সামরিক কর্মকর্তা নিহত হওয়ার দাবি করেছে ফার্স নিউজ। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর উপর চাপ বাড়াতে একটি জাহাজ অচল এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের কথা জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বাহরাইন, কুয়েত ও জর্ডানের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ঘটনা ঘটেছে। জর্ডান 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। বাহরাইনে একাধিকবার সাইরেন বাজানো হয়, আর কুয়েত জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন হামলা প্রতিহত করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মার্কিন স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। এ অবস্থায় নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের হামলায় কোনো মার্কিন সেনা নিহত হলে তার জবাব বহুগুণ শক্তি দিয়ে দেয়া হবে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, দেশটি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে এবং এর বাস্তবতা মেনেই এগোতে হবে। তবে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও পুরোপুরি থেমে নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বাস্তবসম্মত সমঝোতা হলে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে যুদ্ধ থামাতে এখন পর্যন্ত কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ফ্রন্ট খুলেছে ইয়েমেন। সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। এতে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। হাউথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি চোখের বদলে চোখ নীতির অংশ। তাদের দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও ইয়েমেনের উপর অব্যাহত অবরোধের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাউথিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের উপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তারা জানিয়েছেন, স্থল, নৌ ও আকাশ সব ধরনের বিকল্পের জন্য তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। বিশ্লেষকদের মতে এই অবরোধ কার্যকর হলে বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে সৌদি আরব সহ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। নতুন এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হাউথিদের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক তৎপরতা চললেও নতুন এই সামুদ্রিক উত্তেজনা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। হামাসের নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। সংগঠনটির নতুন রাজনৈতিক প্রধান নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গেল একদিনে নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 22 জন। এর মধ্যেই গাজার মানবিক সংকট নিরসনে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। মধ্য গাজার সালাহ আল দিন সড়কের ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আরেকটি ড্রোন হামলায় প্রাণ গেছে আরও কয়েকজন ফিলিস্তিনি, আহত হয়েছেন অনেকে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও গাজা জুড়ে হামলা থামেনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 73,283 জন এবং আহত হয়েছেন 1,73,864 জন। এমন পরিস্থিতিতে হামাসে এসেছে নেতৃত্বের পরিবর্তন। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। ইয়াহিয়া সিনাওয়ার নিহত হওয়ার পর তিনি দায়িত্ব নেন। 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত আল হায়া। এর আগে ইসমাইল হানিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনাও তিনি হামাসের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নেতা হলেও হামাসের সামরিক শাখার উপরও তার শক্ত প্রভাব রয়েছে। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। মাসাফের ইয়াত্তা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হয়েছেন এক বৃদ্ধা ফিলিস্তিনি নারী। অন্যদিকে দেইর জারির এলাকায় 2 ফিলিস্তিনি নিহতের ঘটনায় হামাস বলেছে এটি দখলদার ইসরায়েল সরকারের সংগঠিত হত্যা ও সন্ত্রাসের ধারাবাহিকতা। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, গাজা যুদ্ধের বিষয়ে লেবার পার্টি অতীতে সঠিক অবস্থান নিতে পারেনি। তিনি গাজার মানবিক সংকট নিরসনে ইসরায়েলের উপর আরও চাপ প্রয়োগের অঙ্গীকার করেছেন। এদিকে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ এই হামলার মধ্য দিয়ে সীমান্ত জুড়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা আবারও সামনে এসেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানে আকস্মিক বন্যায় 20 জনের মৃত্যু, আহত অর্ধশত। এখনও নিখোঁজ শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুরিস্তান প্রদেশ। ভারতের উত্তরাঞ্চলে প্রাণহানি বেড়ে 25। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। ওডেসা বন্দরের কাছে একটি জাহাজে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন অন্তত 10 জন। জবাবে মস্কো ও আশপাশের এলাকায় 4 শতাধিক ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে কিয়েভ। হামলা ও প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। দক্ষিণ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে গিনি বিসাউয়ের পতাকাবাহী ভুট্টা বোঝাই একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেশ কয়েকজন নিহত হন। ভারত ও সিরিয়ার নাগরিক সহ 8 নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার দাবি, ওডেসা বন্দরের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। জুলাই মাসে শুধু ওডেসা অঞ্চলেই রুশ হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 28 জনে। এর জবাবে মস্কো ও আশপাশের অঞ্চলে রাতভর 4 শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন এলাকায় ভবন ও একটি তেলের ডিপোতে আগুন লাগে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো অঞ্চলের তেল ডিপো ও রুশ সামরিক সরবরাহ অবকাঠামোতে সফলভাবে আঘাত আনা হয়েছে। একই সময় কৃষ্ণ সাগর ও অ্যাজভ সাগরে 60টি রুশ জাহাজেও হামলার দাবি করেছে কিয়েভ।
যুদ্ধের অর্থনৈতিক দিকেও বাড়ছে চাপ। রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজের একাধিক গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বললেও ইউক্রেনের দাবি এসব স্থাপনা সামরিক সরঞ্জাম সংরক্ষণ ও সরবরাহে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি নভরোসিস্কে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের তেল টার্মিনালে ড্রোন হামলার অভিযোগ তুলেছে মস্কো, যে কারণে আবারও তেল লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে খেরসনে রুশ বাহিনী নতুন ধরনের উচ্চ গতির ডাইভিং ড্রোন ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছে ইউক্রেন। ঘন্টায় 170 কিলোমিটার বেশি গতিতে নিচে নেমে আসা এসব ড্রোন প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি ইউক্রেনীয় সেনাদের। বেসামরিক এলাকায় হামলা ও প্রাণহানি বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়েও ইউক্রেনকে সমর্থনের বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ইউক্রেনের প্রতি ব্রিটেনের অবস্থানে কোনো পরিবর্তন হবে না এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে। তিনি জেলেনস্কিকে দ্রুত যুক্তরাজ্য সফরের আমন্ত্রণও জানিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। আগামী 30 দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে। এর আওতায় থাকবে ওয়াইন, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, আসবাবপত্র, পোশাক সহ বিভিন্ন কানাডীয় পণ্য। প্রায় $20 বিলিয়ন কানাডীয় আমদানির ওপর এই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। 1930 সালের একটি আইনের আওতায় এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, বাণিজ্য বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের আগের শুল্কই দুই দেশের বাণিজ্য চুক্তির পরিপন্থী ছিল। যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যাম। 56 বছর বয়সী বার্নহ্যাম কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হলেন। প্রথম ভাষণে জীবনযাত্রার ব্যয় কমানোর উপর গুরুত্ব দেন তিনি। এর আগে আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন স্টারমার। যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে নিজের পরিকল্পনা তুলে ধরেন এই লেবার নেতা। বলেন, জনগণকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার, রাজনীতিতে স্থিতিশীলতা আনা এবং জীবনযাত্রার ব্যয় কমানোকে গুরুত্ব দেবে তার সরকার। যুক্তরাজ্যের 59তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন বার্নহ্যাম। এরপরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব পান তিনি। সোমবার যুক্তরাজ্যের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 10 নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের বিদায়ী ভাষণ দেন। বার্নহ্যামের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে সর্বাত্মক সাফল্য কামনা করেন। ভাষণের পর স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। 2017 সাল থেকে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বার্নহ্যাম কোভিড-19 মহামারীর সময় উত্তর ইংল্যান্ডের স্বার্থে জোরালো অবস্থান নিয়ে কিং অব দ্য নর্থ নামে পরিচিতি পান। শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, গত 40 বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে চান। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 20 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 80 জন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদিকে ভারতের উত্তরাঞ্চলে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত প্রাণ গেছে 25 জনের। অন্যদিকে চিলিতে বন্যা ভূমিধসের ঘটনায় জারি করা হয়েছে দুর্যোগপূর্ণ অবস্থা। এই ঘটনায় কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন অঞ্চল। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন আর নিখোঁজ রয়েছেন শতাধিক। সোমবার তালেবানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারতের উত্তর ও উত্তর পূর্বে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত কয়েকজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কাশ্মীরের পুঞ্জ ও রাজৌরি জেলায় আকস্মিক বন্যায় নির্মাণ কাজের যন্ত্রপাতি, যানবাহন ও দোকানপাট ভেসে যায়। কাদা ও ধ্বংসস্তূপে ঢেকে গেছে সড়কগুলো। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদার নিচে চাপা পড়েছে অসংখ্য যানবাহন।
অন্যদিকে চিলির কোকিম্বো ও হুয়াস্কো প্রদেশে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের পর দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছে সরকার। এ দুর্যোগে কয়েকজন হতাহত হয়েছেন। ভূমিধসে ক্ষতিগ্রস্ত ক্রুজ দে কানা এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহ সরিয়ে নেওয়া হয়। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। শিউলি রোজা, সময় সংবাদ। ট্রাম্পের পর এবার দাবানল নিয়ে ওয়াশিংটনকে পাল্টা সতর্ক করল অটোয়া। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে ওয়াশিংটন ও অরেগনের দাবানল থেকে আসা ধোঁয়ায় সীমান্ত পেরিয়ে তাদের আকাশ দূষিত করছে। জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে দাবানলের আগুনে পুড়ছে উত্তর আমেরিকা ও ইউরোপ। কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেনে একের পর এক দাবানলে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে দাবানলের ধোঁয়া। কয়েকদিন আগে কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঢেকে যাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বন ব্যবস্থাপনার সমালোচনা করে শুল্ক বাড়ানোর হুমকি দেন। তবে এবার কানাডার ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে ওয়াশিংটন ও ওরেগনের দাবানল থেকে আসা ধোঁয়াই সীমান্ত পেরিয়ে তাদের আকাশ দূষিত করছে। কুটেনে লেক ও ক্র্যানব্রুক অঞ্চলে জারি হয়েছে বায়ুর মান নিয়ে সতর্কতা। কানাডা জুড়ে এখনও সক্রিয় রয়েছে 843টি দাবানল। এর মধ্যে 181টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে, আর আরও 532টি আগুনেও কার্যকর দমন অভিযান শুরু করা যায়নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দাবানল নিয়ন্ত্রণ কোনো একক দেশের দায়িত্ব নয়। ইউরোপেও একই চিত্র। দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে দাবানল নেভাতে আকাশ ও স্থলপথে একযোগে অভিযান চালাচ্ছেন 6 শতাধিক দমকল কর্মী। এরই মধ্যে 2 শতাধিক হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 10টি আবাসিক এলাকা। বছরের শুরু থেকে দেশটিতে প্রায় 40,000 হেক্টর বন ও উদ্ভিদাঞ্চল আগুনে পুড়ে গেছে, যা গত বছরের মোট ক্ষতির চেয়েও বেশি। স্পেনের কাস্তিয়ালা মাঞ্চা অঞ্চলেও ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে কর্তৃপক্ষ। গুয়াদালাহারা প্রদেশে 4 দিন ধরে জ্বলতে থাকা আগুনে এরই মধ্যে প্রায় 26,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে 1,200 বাসিন্দাকে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সৌদি আরবে চালু হলো মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা। 1 বছরের মধ্যে একাধিকবার ওমরা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। জটিলতা কমিয়ে হাজিদের যাতায়াত সহজ করাই লক্ষ্য। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ইতালিতে পুলিশি অভিযানে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বোলোনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। এদিকে ইয়েমেনে হাউথিদের সমর্থনে সমাবেশ করেছেন সমর্থকরা। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণের প্রতিবাদে টানা 5ম দিনের মতো ইউক্রেনের রাস্তায় নামেন শত শত মানুষ। নিরাপত্তা বাহিনীর হাতে আটকের সময় এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিক্ষোভে রণক্ষেত্র ইতালি। স্থানীয় সময় সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়ায় মরক্কোর বংশোদ্ভূত ব্যবসায়ী আবদের রাহিম ফাকিরের মৃত্যুর প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নামেন। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় হাউথি সমর্থকরা সমাবেশ করেছেন। সৌদি আরবের বিরুদ্ধে বাব আল মানদেব প্রণালীতে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণার প্রতি সমর্থন জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাউথিদের সশস্ত্র শাখা বলেছে, সৌদি আরবের আরোপিত অবরোধের জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এতে নতুন করে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা 5ম দিনের মতো বিক্ষোভ করেছেন শত শত মানুষ। প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে তাকে পুনর্বহালের আহ্বান জানান আন্দোলনকারীরা। এ সময় তাদের ইউক্রেনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার যুদ্ধজয়ের কৌশলের পরিবর্তে রাজনৈতিক সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত সহ বিশ্বজুড়ে নানা উত্তেজনার মধ্যে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অস্থিরতা মোকাবেলায় এবারের আলোচনার মূল বিষয়। মঙ্গলবার 11 সদস্যের আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। এবারের বৈঠকে মিয়ানমারের চলমান সংঘাত, দক্ষিণ চীন সাগরের বিরোধ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিউ জার্সি থেকে টেক্সাসে সরিয়ে নেওয়া হচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স আমেরিকার সদর দফতর। এতে চাকরি হারানোর পথে 739 কর্মী। এদিকে এআই চিপের চাহিদা থাকায় রেকর্ড মুনাফার পথে স্যামসাং, কিন্তু সেই সাফল্যের বিপরীতে চাপ বাড়ছে মোবাইল ও ভোক্তা ইলেকট্রনিক্স ব্যবসায়। যুক্তরাষ্ট্রে বড় পরিসরে জনবল কমাচ্ছে স্যামসাং ইলেকট্রনিক্স। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিউ জার্সির অ্যাঙ্গেলউড ক্লিফসে থাকা স্যামসাং ইলেকট্রনিক্স আমেরিকা এসই এর সদর দফতর টেক্সাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 739 কর্মীকে ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রতিষ্ঠানটি। তবে এসিএ শুধু ভোক্তা ইলেকট্রনিক্স ব্যবসা পরিচালনা করে, স্যামসাং এর চিপ ব্যবসা এর আওতায় পড়ে না। প্রতিষ্ঠানটি জানায়, বেশিরভাগ কর্মীকে টেক্সাসে স্থানান্তরের প্রস্তাব দেয়া হলেও যারা সে প্রস্তাব গ্রহণ করেনি তাদের চাকরি ছাড়তে হয়েছে। একই সময়ে টেক্সাসের প্লানো অফিসেও মোবাইল বিভাগ সহ বিভিন্ন ইউনিটে প্রায় 100 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ছাঁটাই কেবল সদর দফতরে স্থানান্তরের ফল নয়, এটি স্যামসাং এর দুটি প্রধান ব্যবসার ভিন্ন বাস্তবতাও তুলে ধরা হয়েছে। একদিকে এআই চিপের শক্তিশালী চাহিদায় সেমিকন্ডাক্টর বিভাগ রেকর্ড মুনাফার পথে, অন্যদিকে চিপের দাম বেড়ে যাওয়া, উৎপাদন বৃদ্ধি এবং বাজারে তীব্র প্রতিযোগিতার চাপের মুখে পড়েছে মোবাইল, টেলিভিশন ও গৃহস্থলী ইলেকট্রনিক্স বিভাগ। প্রতিষ্ঠানটি মূলত তাদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্য অনুসারে কর্মী সংখ্যাকে আরও কার্যকরভাবে সাজাতে চায়, যদিও কর্মীদের মধ্যে আরও ছাঁটাইয়ের শঙ্কা রয়েছে। স্যামসাং বলছে, এটি কোনো বৈশ্বিক পুনর্গঠন কর্মসূচি নয়। প্রযুক্তি ও এআইকে কেন্দ্র করে কার্যক্রম আরও সমন্বিত এবং দক্ষ করতেই উত্তর আমেরিকার সদর দফতর টেক্সাসে স্থানান্তর করা হচ্ছে। এরই মধ্যে স্যামসাং জানিয়েছে, এআই চিপের চাহিদা বাড়ায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা 19 গুণ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে নতুন চিপ কারখানায় শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এদিকে অ্যাপেলের পাশাপাশি চীনের টিসিএল ও হাইসেন্সের বাড়তি প্রতিযোগিতায় মোবাইল ব্যবসায় মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, ইতিহাসে প্রথমবারের মতো লোকসানে যেতে পারে স্যামসাং এর মোবাইল বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সৌদি আরব চালু হয়েছে 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা। নতুন এই ব্যবস্থায় উক্ত সময়ের মধ্যে একাধিকবার ওমরা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। ভিসা জটিলতা কমিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সহজ করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। প্রতিটি ধর্মপ্রাণ মুসল্লির স্বপ্ন থাকে পবিত্র কাবা শরীফে গিয়ে ওমরা পালনের, কিন্তু ভিসা জটিলতা, স্বল্প মেয়াদ কিংবা সময় মতো সাশ্রয়ী বিমান টিকিট না পাওয়ার কারণে অনেকের সে ইচ্ছা পূরণ হয় না। এসব ভোগান্তি কমাতেই 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসায় 365 দিনের মধ্যে একাধিকবার সৌদি আরবে ওমরা পালন করা যাবে, তবে 1 বছরে অবস্থানের সর্বোচ্চ সীমা 90 দিন। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এর অংশ। এর লক্ষ্য ওমরা যাত্রীদের যাতায়াত আরও সহজ করা এবং সেবার মান উন্নত করা। তবে প্রতিবার ওমরা পালনের আগে নুসুক প্ল্যাটফর্মের অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ নিতে হবে। পাশাপাশি নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক। মাল্টিপল ভাবে বছরের মধ্যে যতবার ইচ্ছা ততবারই আসতে পারতেছেন। যারা চাকরিজীবী আছে, যারা তাদের নির্দিষ্ট সময় ছাড়া ওমরা করার সুযোগ পাচ্ছেন না, এই ফলে তারা এই ওমরাটা যে কোনো সময় তারা করার একটা সুযোগ পাবে। নতুন এই ভিসার আরেকটি বিশেষ দিক হলো, প্রতিবার সৌদি আরব ছাড়ার পর ভিসাটির সাময়িক নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের শর্ত পূরণ হলেই এটি আবার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হবে। তবে হজ মৌসুমে অর্থাৎ জিলকদ মাসের 1 তারিখ থেকে হজের 13 তারিখ পর্যন্ত এই মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা কার্যকর থাকবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিকিৎসা প্রযুক্তিতে নতুন অগ্রগতি দেখালো চীন। 2026 সালের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে রোগ নির্ণয়, আলঝেইমারের প্রাথমিক শনাক্তকরণ সহ বিভিন্ন উদ্ভাবন বিশ্বজুড়ে চিকিৎসা বিশেষজ্ঞদের দৃষ্টি কেড়েছে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা সেবার ঘাটতি কমাতে এআই হতে পারে কার্যকর সমাধান। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চিকিৎসা প্রযুক্তি নজর কেড়েছে 2026 সালের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে।
সাংহাই অনুষ্ঠিত এআই কনফারেন্সে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান চিকিৎসা খাতে এআই ভিত্তিক একাধিক প্রযুক্তি প্রদর্শন করে। এর মধ্যে এমন একটি এআই সিস্টেম রয়েছে যা মাথার এমআরআই স্ক্যান বিশ্লেষণ করে সর্বোচ্চ ৭৪ ধরনের রোগ শনাক্ত করতে সক্ষম। সম্মেলনে অংশ নেওয়া রেডিওলজিস্টরা এই প্রযুক্তির প্রশংসা করেন। সম্মেলনে ইউনাইটেড ইমেজিং ইন্টেলিজেন্স এমন একটি মোবাইল ভিত্তিক এআই টুল প্রদর্শন করেছে যা স্মার্টফোনের মাধ্যমে সহজ মানসিক সক্ষমতা মূল্যায়ন করে আলঝেইমার রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত পরীক্ষার তুলনায় এই প্রযুক্তি পুরো মূল্যায়ন প্রক্রিয়া বিশ্লেষণ করে আরও বিস্তৃত ও নির্ভুল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে তাদের এআই প্রযুক্তি বিশ্বের ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। শীর্ষস্থানীয় কয়েকটি হাসপাতালে আমরা আমাদের এআই সমাধান চালু করেছি। আগে তারা দিনে প্রায় ৬০টি কার্ডিয়াক সিটি এনজিওগ্রাফি স্ক্যান করত। এআই সমাধান চালুর পর সেই সংখ্যা বেড়ে ২০০টিরও বেশি করোনারি সিটি এনজিওগ্রাফি স্ক্যানে পৌঁছেছে। ভিয়েতনামের কয়েকটি শীর্ষ হাসপাতালে এই প্রযুক্তি চালুর পর হৃদরোগ শনাক্তে সিটি এনজিওগ্রাফি পরীক্ষার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। এদিকে সম্মেলনে চীন আন্তর্জাতিক এআই সহযোগিতা জোরদারে নতুন পরিকল্পনাও ঘোষণা করেছে। শিউলি রোজা, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে প্রযুক্তি দুনিয়া। বাড়ছে এআই নির্ভর চিপের চাহিদা, আর সেই চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও বাড়াচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা TSMC। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে প্রযুক্তির ভবিষ্যৎ। বিশ্বব্যাপী বেশ জোরে সোরে বাড়ছে এআই নির্ভর প্রযুক্তির ব্যবহার, আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উন্নত চিপের চাহিদাও। ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC। প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা ওয়েন্ডেল হুয়াং জানিয়েছেন, শক্তিশালী কাঠামোগত চাহিদা থাকায় অ্যারিজোনায় বিনিয়োগ বাড়িয়ে $265 বিলিয়ন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে অ্যারিজোনায় TSMCর বর্তমান ও পরিকল্পিত বিনিয়োগের আওতায় 12টি চিপ উৎপাদন ও উন্নত প্যাকেজিং স্থাপনা এবং একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গড়ে উঠবে। বিশ্বের সবচেয়ে উন্নত এআই চিপের অন্যতম প্রধান নির্মাতা TSMC। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার বড় সরবরাহকারী। ফলে এআই নির্ভর প্রযুক্তি খাতের চাহিদার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হয় TSMCর ব্যবসা ও আর্থিক ফলাফলকে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে থামছে না ককরোচ পার্টির বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ মোদির। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে পদযাত্রা কংগ্রেসের। টানা 10ম রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা। কুয়েত সহ 3 দেশে পাল্টা আক্রমণ তেহরানের। মার্কিন সেনা হতাহত হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং কানাডার পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। অটোয়ার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। বাণিজ্য বিরোধ সমাধানে ওয়াশিংটনকে প্রস্তাব মার্ক কার্নির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মালিহা, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।